and learning are indispensable to each other, said by John F. নমস্কার, আমি ডক্টর পলক সেনগুপ্ত। আজকে আবারও চলে এসেছি হিউম্যান লিডারের নতুন একটি পর্ব নিয়ে। হিউম্যান লিডার where we do facilitate and worship the true leadership. আজকে পর্বটা শুরু করার আগে আমি একটা খুব সাধারণ কথা আপনাদের বলবো, যেটার মাধ্যমে শুরু করছি আর কি। সেটা হচ্ছে যে বাঙালির বাড়িতে বই থাকবে না এটা বোধহয় হয় না। সে বাঙালি পরিবারটি উচ্চশিক্ষিতই হোক বা মধ্যশিক্ষিতই হোক না কেন, বই থাকবে না এরকম বাঙালি বাড়ি বোধহয় খুব বেশি খুঁজে পাওয়া যায় না পশ্চিমবঙ্গে, বাংলার বাইরে। আর সেই বইয়ের মধ্যে যে পাবলিকেশনের বই থাকবে না এটা হতেই পারে না, সেই পাবলিকেশনের নাম হচ্ছে দেশ পাবলিকেশন বা দেশ পাবলিশিং। দেশ পাবলিশিং এর বই পড়েনি বা দেখেনি বা শোনেনি এরকম বাঙালি খুঁজে পাওয়া যাবে না, এটুকু আমি হলফ করে বলতে পারি। আমাদের সকলেরই, যারা আমরা 90s কিডস বা তার একটু পরের বা তার একটু আগের, সবারই ছোটবেলাটার সঙ্গে এই দেশ পাবলিশিং নামটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সে বইয়ের খুব অনুরাগী হোক বা না হোক, বই মেলায় মোটামুটি বাঙালিরা সকলেই এক একবার গিয়েই থাকে এবং ওই বিশেষ প্রকাশনা সংস্থার স্টলটির সামনে যে সুদীর্ঘ লাইন সেটা দেখেনি এমন মানুষজন খুঁজে পাওয়া যাবে না, এটাও আমি একেবারে বাজি ধরে বলতে পারি। এত কথা কেন বললাম? কারণ আজ আমাদের মধ্যে অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন তিনি আর কেউ নন, তিনি সেই দেশ পাবলিকেশনের কর্ণধার শ্রী শুভঙ্কর। নমস্কার। শুভঙ্করতে বই পাড়ায় বা বই জগতে অপুদা নামে বেশি পরিচিত। শুভঙ্কর দা নামটা হয়তো একটু কম পরিচিত। অপুদা এই শুভঙ্কর দাকে কোথাও একটা একটু হলেও ছাপিয়ে গেছে, তো সেই জন্য হয়তো আলাপচারিতায় আমি অপুদা নামটা একটু বেশি ব্যবহার করতে পারি। সেটা আমি আগেই ভাবছিলাম চেয়ে নিলাম তার জন্য। আমি প্রথমেই যেটা জানতে চাইবো আপনার থেকে, সেটা হচ্ছে যে দেশ পাবলিকেশন হচ্ছে বাঙালি প্রকাশনা জগতের একদম শীর্ষস্থানে রয়েছে, সেটা আমরা সবাই জানি, সকলেই জানে, বাঙালিরা সকলেই জানে। তো সেই জায়গাটা অ্যাচিভ করা তো খুব একটা সহজ ব্যাপার নয়, যে একদম কোনো ইন্ডাস্ট্রির টপ মোস্ট পজিশনে যাওয়াটা। তো নিশ্চয়ই আর 5টা সংস্থার মতো দেশ পাবলিশনও একদিন একদম নব্বই প্রকাশনা ম্যানেজমেন্ট ছিল, তার জার্নি খুব ছোট ছোট পায়েই শুরু করেছিল। সেই জায়গা থেকে এই জায়গায় আসার জার্নিটা যদি আপনি আমাদের সঙ্গে একটু, সেটা অনেকের জন্য একটা অনুপ্রেরণার বিষয় হবে, আমি একদম হলফ করে বলতে পারি। নমস্কার। হ্যাঁ, এটা ঠিকই যে একদিনে এই প্রকাশনা তো গড়ে ওঠেনি, দিন করে তার পেছনে অনেকটা পরিশ্রম আছে, অনেকটা যাত্রাপথ আছে। আমার দাদু মানে আমার ঠাকুরদা যখন একদম নিঃস্ব অবস্থায় একটা ছোট্ট আমাদের গ্রাম মেদিনীপুরে, তখন অখণ্ড মেদিনীপুর, এখন তো ভাগ হয়ে গিয়ে আমরা পূর্ব মেদিনীপুরের মধ্যে ঢুকে পড়েছি। দীঘার কাছে একটা ছোট্ট গ্রাম, তার নাম হচ্ছে ঘৃত। ঠাকুরদা সেই গ্রামে থাকতেন এবং একটা সময় যখন আসে তখন প্রায় নিঃস্ব অবস্থা। সেই সময় রোজগারের তাগিদে আমার ঠাকুরদা 14 বছর বয়সে কলকাতায় চলে আসে এবং এসে নতুন শহরে ঘোরাঘুরি করতে 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 খুব খিদেও পেয়েছে। সেরকম এটা একটা কর্পোরেশন স্কুল, সুকিয়া স্ট্রিটে। সেই স্কুলের মধ্যে ঢুকে পড়ে এবং হেডমাস্টার মশাইকে বলে যে আমাকে একটা কাজ। আচ্ছা। সেই হেডমাস্টার মশাই আমার ঠাকুরদাকে ওখানে দারোয়ানের ক্লাস দেন এবং ওই স্কুলে থাকার বন্দোবস্ত করে দেন। সেই স্কুলটি এখন আর নেই। সেইখান থেকে আমার পরিবারের যাত্রা শুরু, মানে শহরে আর কি। এবং আস্তে আস্তে যখন বইয়ের প্রতি কিভাবে মানে তার আগ্রহ জন্মালো সেটাও একটা গল্পের মতো। সেটা হচ্ছে ওই স্কুলের তিনি হেডমাস্টার মশাই, তিনি একটি বই লিখেছেন। আচ্ছা। সেই বইটি আমার ঠাকুরদাকে দিয়ে বলতেন যে তুমি এই বইটি
বইপাড়ায় কলেজ স্ট্রিটে নিয়ে গিয়ে হুম। তুমি দেখো যদি বিক্রি করতে পারো। আচ্ছা। তো ঠাকুরদা ওই স্কুলের পরে কয়েকটি বাচ্চাকে বাড়িতে ছাড়তেন। তারপরে ওই বই নিয়ে কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি। ওই একটি বই। ওই এবং বইটি ভালো বিক্রিও হতো। ঠাকুরদা সেই হিসেব যা যা বিক্রি হতো সেই টাকা পয়সা নিয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে দিতেন। আর হেডমাস্টার মশাই একটি কমিশন আমার ঠাকুরদার হাতে তুলে দিতেন। আচ্ছা। সেইখান থেকে আগ্রহ, যখন স্কুল বন্ধ থাকতো তখন ওই চাটাইয়ে করে, কখনো কখনো ঝাঁকাতে করে কলেজ স্ট্রিট পাড়ার মোড়ে, একদম কলেজ স্ট্রিট পাড়ার চারমাথার মোড়ে, হুম। আহ, মানে যেটা আপনার কি বলবো, যেখানে ওই দেখবেন যে ব্যাগ হ্যাঁ, ঝোলানো হ্যাঁ, হ্যাঁ, থাকে, হ্যাঁ, কিছু হ্যাঁ, হ্যাঁ, ব্যাগপত্র বিক্রি করে হ্যাঁ। আর কি, সেই রকম ওই জায়গাতেই আর কি, ওই নিচে ফুটপাতে আমার ঠাকুরদার প্রথম বই বিক্রি করা শুরু। আচ্ছা। তারপরে নানান সময়ে কখনো স্টেশন চত্বরে, কখনো কোটপাড়ায় হাতে করে বই নিয়ে গিয়ে সেই জায়গা থেকে আস্তে 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 যখন কিছুটা পুঁজি জমায়, তখন একটা দোকান, আমাদের প্রথম যে দোকান হয় সেটা হচ্ছে একটা বাড়ির একটা জানালা ভাড়া নেয়। জানালা। জানালা তখনকার দিনে তো ওই পুরোনো বাড়ি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের উত্তর হ্যাঁ, হ্যাঁ। কলকাতায় পুরোনো বাড়ি, আর দেওয়ালগুলো খুব চওড়া চওড়া দেওয়াল, 20 ইঞ্চির দেওয়াল। তো সেই রকম একটা খড়খড়ি জানালা, তো সেই রকম একটা জানালা ভাড়া নিয়ে ওইটাকে একটা দোকান ঘর তৈরি করে। আচ্ছা। সেইখান থেকে আমাদের, এটা হচ্ছে ঠাকুরদা আসেন হচ্ছে 14 বছর বয়সে কলকাতায় যখন আসেন, তখন হচ্ছে সালটা হচ্ছে 29 সাল, আচ্ছা। 1929। স্বাধীনতা। এবং ওই দোকানটা যখন তৈরি করেন সেটাও ওই 40-এর দশকে আর কি। আচ্ছা। এরকম করতে করতে একদিন তার বড় ছেলেকে নিয়ে আসেন, তারপর তার মেজ ছেলেকে নিয়ে আসেন, তাদের দুজনকে বসিয়ে দেন আমাদের আরেকটা দোকান ঘর আমাদের দেশের পেছন দিকে আচ্ছা। আছে, সেটা হচ্ছে দেবুক। দেবুৎসব। হ্যাঁ। আমার দুই জেঠুকে এনে সেখানে আহ, ওই দোকানে বসান এবং দুজনে দেখাশোনা করেন। আমার বাবা যখন উম, স্কুল ফাইনাল পরীক্ষা দিলেন, তখন স্কুল ফাইনাল মানে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা ছিল। তো সেই দিয়ে যখন আমার ঠাকুরদা, তার আগেও মাঝে মধ্যে আমার বাবাকে নিয়ে আসতেন, যখন স্কুলের পরীক্ষা হয়ে যেত নিয়ে আসতেন বাবাকে। ওই বাবা তখন এসে বিভিন্ন দোকানে স্লিপ দিয়ে বই কিনে নিয়ে আসতেন। বাবা যখন একদম পাকাপাকি ভাবে বাবাকে নিয়ে এলেন কলকাতায় পরীক্ষার পরে, এখানে করলেন কি, নাইট কলেজে, সুরেন্দ্রনাথ কলেজের নাইটে আমার বাবাকে ভর্তি করে দিলেন। সে দিনের বেলায় দোকানে কাজ করবে, রাতের বেলায় কলেজ যাবে। সে পরীক্ষা যখন হয়ে গেল, বাবা কি করবে সেই ভাবনা থেকে আরো কয়েকজন শুভানুধ্যায়ী ছিলেন আর কি, স্বপন মজুমদার, আরো কয়েকজন ছিলেন, যারা সবাই মিলে ঠিক করলেন যে একটা প্রকাশনা শুরু করা যায়। আচ্ছা। সেইখান থেকে 1970 সালে দেজের জন্ম। এই হচ্ছে দেশ পাবলিকেশনের জন্মকথা। ওই যে কথায় বলে না যে জীবনের গল্প রূপকথার থেকেও অনেক বেশি রঙিন এবং সিনেমার থেকেও অনেক বেশি থ্রিলিং। আজকে অপুদার কথাগুলো একেবারেই সেই শুনতে, শুনতে আমার সেই বিষয়টাই মনে জাগছিল যে এত একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে একেবারে টপ মোস্ট পজিশনে পৌঁছতো। এটা তো রূপকথার থেকে কম কিছু নয়। তো এইজন্যই বোধহয় বলে আপনি যে অসম্ভব পরিশ্রম করেছেন। হ্যাঁ। ঠাকুরদার নাম মানে কলেজ স্ট্রিট পাড়ায় ফুটপাতে বই ব্যবসা, সেটা সংসদের যে বাঙালি চরিতাভিধান আছে তার মধ্যে আমার ঠাকুরদার নাম আছে আর কি, হুম। ভগবান চন্দ্র দে। সেখানটায় লেখা আছে যে মানে ফুটপাতে প্রথম ব্যবসা শুরু করেন আমার ঠাকুরদা এই কলেজ স্ট্রিট পাড়ায়। অসম্ভব অনুপ্রাণিত হওয়ার মতো একটা ঘটনা। গল্প তো নয়, বাস্তব ঘটনা। মানে এইজন্যেই হিউম্যান লিডার ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে আমরা সত্যিকারের লিডারদের কথা জানতে পারি। কোনো গল্পের বা কাল্পনিক লিডার নয়, যারা সত্যিকারের জীবনে সংগ্রাম করে যারা লিডারশিপ পজিশনে পৌঁছেছেন বা সেই জায়গাটা অ্যাচিভ করেছেন বাকিদের অনুপ্রাণিত করার জন্য। তো সেই জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম এবং সেই জন্যই আমরা বারবার সেই সমস্ত বিশিষ্ট মানুষদের
আমাদের সঙ্গে অনুরোধ করি আসতে এবং তাদের কথা শেয়ার করতে, যাতে আরো ৫ জন এই বিষয়গুলি শুনে যারা হয়তো জীবনের প্রতি একটু বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন বা একটু ডিপ্রেশনে যাচ্ছেন। ডিপ্রেশন তো এখন বড় বেশি ছোঁয়াচে অসুখ। তারা যেন উজ্জীবিত হতে পারে। আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকেই সাহিত্য পরিমণ্ডলে বড় হয়েছেন। কারণ আপনি একদম শ্রদ্ধেয় এবং বইপাড়ার অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব সুধাংশু-শেখর দেশপান্তা। তো সেই হিসেবে আপনি একদম ছোটবেলা থেকেই এক আ সাহিত্যিক পরিমণ্ডলে বড় হওয়া, লেখকদের আনাগোনা নিশ্চয়ই বাড়িতে ছিল। সেটা দেখতে, দেখতে বড় হয়েছেন। মানে বইয়ের গন্ধ নিতে, নিতে বড় হওয়া যাকে আরকি বলে। তো সেই সময় থেকেই কি আপনার মনে এরকম একটা মানে অ্যাম্বিশন বা এরকম একটা চিন্তাধারা জন্মেছিল যে আমাকেও এই প্রকাশনা জগৎতেই যেতে হবে, প্রকাশনা জগৎকেই আমার ধ্যান-জ্ঞান বা পেশা হিসেবে বেছে নিতে হবে? নাকি প্রাইমারিলি অন্য কোনো ভাবনা ছিল, অন্য কোনো পেশায় যাবার ইচ্ছা বা অন্যরকম কিছু প্ল্যানিং? না, বাবার সঙ্গে মানে আমার স্কুল হচ্ছে হিন্দু স্কুল। হ্যাঁ, আর তখন আমরা মানে আমার ছোটবেলা কেটেছে শিয়ালদায়, আমাদের বাড়িতে আর কি শিয়ালদায় আমার যে বাড়ি, সেই বাড়িতে আমার ছোটবেলা কেটেছে। তো এখান থেকে স্কুলে আসতাম। হুম, আর স্কুলে যখন আমার মর্নিং স্কুল যখন ছুটি হতো, হুম। তখন আমাদের দোকান ছিল। তো সেই স্কুল থেকে টুকটাক উল্টো দিকে আমার দোকানে ঢুকে পড়তাম। কিন্তু তখন কিছুই বুঝতাম না। আর হয় না যে যেরকম ময়রা দোকানে মিষ্টি খায় না, সেরকম আমিও বই খেতাম। একে পড়ার বই, তার উপর আবার গল্পের বই বেশি। তার থেকে গল্প শুনতাম অনেক বেশি। বিশেষ করে আমার দাদুর কাছে গল্প শুনতাম, আমার মাসিদের কাছে গল্প শুনতাম, এবং ওই গল্প শোনাটা আমার আহ, এ ছিল আর কি, মানে নেশার নেশার মতন ছিল যে যখনই আমি মামার বাড়ি যেতাম, হয় দাদুর কাছে নয়তো আমার মাসিদের কাছে আমি গল্প শুনতাম, এবং সেটা সারাদিন ধরে। তার ফলে মাসিদেরও গল্পের সব ফুরিয়ে যেত, ওই যাচ্ছি যাচ্ছি এরকম ভাবে বলতেই থাকতো আর কি। হ্যাঁ, সেটাও যেন আমার কাছে সেটাও গল্পের মতনই আর কি, সেও শেষ হতো না গল্পগুলো। তো এইরকমই কিন্তু দোকানে আসতে ভালো লাগতো। পয়লা বৈশাখে একদম বাঁধা ধরা আসবই, তার আগের দিনেও আসতাম। বিশেষ করে কলেজ স্কোয়ারে একটা চড়কের মেলা হতো, আচ্ছা, আচ্ছা। এখনো হয়, সেটা আস্তে 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 ছোট হয়ে গেছে। কিন্তু আহ, ওই মেলাতে আসা, তারপরের দিন পয়লা বৈশাখে দোকানে আসা মানে হচ্ছে দুটো উদ্দেশ্য তখন ছিল। এক হচ্ছে আমার মিষ্টির প্যাকেট। না, মিষ্টির প্যাকেট, আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। মিষ্টির প্যাকেটের জন্য নয়, আমাকে বাবা একটা ছোট অটোগ্রাফ খাতা দিত আচ্ছা। প্রত্যেক বছর। হ্যাঁ, সেইটা আমি ওই লেখকদেরকে বাড়ি দিতাম, তাতে তারা লিখে দিতেন, তারপরে সই করে দিতেন। সেই ওইটা। আর ছিল হচ্ছে তখন কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিংকস। হ্যাঁ। হ্যাঁ, মানে আমরা ভাইরা, জ্যাঠাতো ভাইরা আর কি, তারা সবাই মিলে কম্পিটিশন লাগতো কি আর কি, সেটা হচ্ছে কে কতগুলো কোল্ড ড্রিঙ্কস খেতে। তো ওই পয়লা বৈশাখে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আর হচ্ছে আমার ওই ছোট অটোগ্রাফ খাতা, তাতে লেখকদের সই করা, সই নেওয়া। এইটাই ছিল আমার নেশা। সেই উদ্দেশ্যে আসা। এবং বাবার সঙ্গে সঙ্গেই ঘুরতাম। বাবা প্রত্যেক বছর পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরবে, আর আমিও ধুতি পরতাম না, কিন্তু পাজামা পাঞ্জাবি পরতাম। আর যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম, এখন আমি ধুতি পরি, সেটা তো আমরা দেখেছি। ধুতি পাঞ্জাবি পরি। আহ, কিন্তু ওই নেশাটা সেই সময় থেকে লেখকদের কাছে গল্প শোনা বা লেখকদের কাছে কখনো কখনো বাবা নিয়ে যেতেন। কিন্তু কখনো যে বই ব্যবসাতে আসবো বা এটাই আমার পেশা হয়ে উঠবে, এটা কোনোদিন ভাবিনি। স্কুল লাইফে তো কোনোদিনই ভাবিনি। তখন মনে হতো যে যখনই মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে যেত, যদি চালাতে পারতাম, ঘুরে ঘুরে বেড়াতাম। তার মানে একটা পাইলট হওয়ার ইচ্ছা ছিল। তারপরে কখনো কখনো নানান রকমের আর কি আহ, ইচ্ছে হতো আর কি। আহ, কিন্তু আমার ঘোড়ার নেশা বা ওই এই নেশাটা এখনো আছে, যার জন্য ছোটবেলায় যেরকম দাদারা ঘুড়ি নিয়ে এলে লাটাইটা নিয়ে সাথে চলে যাওয়া, এবং লাটাই ধরাই ছিল আমার, ঘুড়ি খুব একটা তখন ওড়াতে পারতাম না। তো এইগুলোই আমার নেশা ছিল। বই পড়াটা আমার খুব একটা নেশা আচ্ছা। হয়নি। বই পড়ার নেশাটা অনেকটা পরে হয়েছে।
সেটা উম, আমার মধ্যে ঢুকিয়েছেন আমার মাস্টারমশাই। আচ্ছা। আমি যখন স্কুলে পড়ি, সেই সময় অপূর্ব বাবু বলে আমাদের একজন বাংলা স্যার ছিলেন, আর আমাকে মাঝে মধ্যে পড়াতে আসতেন, দেখাতেন। আবার তিনি আমার বাবার স্কুলে পড়িয়েছেন আর কি, গ্রামের স্কুলে। আচ্ছা আচ্ছা। তিনি কলকাতায় চলে আসেন, কলকাতায় একটি স্কুলে তিনি মাস্টারের চাকরি করতেন। সুনীল জানা বলে, ছোটদের অসম্ভব ভালো লেখা লিখতেন। তিনিও মানে আমাকে ওই বইমুখী করে পড়াচ্ছে, তোলা, হ্যাঁ। একটা অদ্ভুত ভাবে সেটা আস্তে আস্তে তারা আমাকে ওই কিভাবে হয়েছে আমি জানি না, কিন্তু বইয়ের প্রতি একটা আগ্রহ আমার মধ্যে তৈরি করে দিয়েছে। মানে তাদের জন্য আমি বইকে ভালোবেসেছি। পরবর্তী সময়ে যখন কাজের সূত্রে ঢুকেছি, সেই সময় বলতে গেলে যে বই জানা, মানে আমি বাবাকে দেখতাম যে বাবা একটা চেয়ারে বসে কাজ করে দিতেন, কিন্তু বইকে চেনা, বইকে জানা, বইয়ের মধ্যে কি থাকে, আহ, কোন সময় কোন পত্র পত্রিকা প্রকাশিত হতো, বা একটা পুরনো বইয়ের মধ্যে কি আছে, তার মধ্যে কি আলাদা কোনো গন্ধ আছে, এই যে ব্যাপারগুলো, এগুলো আমি জেনেছি পরবর্তী সময়ে যখন আমি স্বপন মজুমদারের বাড়ি গেছি। দেখতাম যে আহ, কাঠের তাকে মানে সেলফের মধ্যে প্রচুর বই, আর সেগুলো সমস্ত কালো কালো দিয়ে মোড়া, মানে তার কভার, তার উপরে সাদা সাদা ছোট ছোট করে লেখা। আমি সেগুলো বুঝতে পারতাম না, কিন্তু এইগুলো গিয়ে যখন কাজের সূত্রে হয়তো প্রুফ নিয়ে গেছি বাড়ি, আমি এগুলো তার থেকে বের করে করে দেখতাম, জেঠুর কাছে বোঝার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম যে এই বইয়ের কিরকম ভাবে একটা লেআউট কিরকম হয়, কিরকম ভাবে একটা ফন্টের সাইজ তৈরি হয়। এগুলো সব আমার হাতে কলমে শেখা। শ্রমিক বাবুর বাড়িতে যখন যেতাম, তখন দেখতাম যে শ্রমিক জেঠু যেখানে বসেন, তার পাশে জানি না কত বছরের খবরের কাগজ ডাল হয়ে পড়ে থাকে। আচ্ছা। তো আমি জিজ্ঞেস করতাম যে এগুলো কি জেঠু? বলতেন যে এগুলো সব আমার দাগ দেওয়া আছে, বিভিন্ন আর্টিকেল আছে যেগুলোকে কাটিং করে পেস্টিং করে ফাইল। কত বছরের? হ্যাঁ, হবে 35-40 বছরের কাগজ আছে। তার ঘরের মধ্যে যখন ঘুরে বেড়াতাম একা একাই, এবং নানান রকমের বইপত্র পত্র পত্রিকা দেখতাম, সেগুলো উল্টে উল্টে পরবর্তী সময় যখন অজয় গুপ্তের সঙ্গে অজয় গুপ্ত আমাদের ওই মহাশ্বেতা দেবীর রচনাগুলির কাজ শুরু করেন, তখন কলকাতার ফুটপাতে বই দেখা শুরু করি। কলেজ স্ট্রিটের ফুটপাত ঘুরে বেড়াতাম, এবং ফুটপাতে যে কত মূল্যবান বই থাকে, সেটা মানে আমি যদি ওই জিনিসগুলো না জানতাম, না দেখতাম, তাহলে আমি নিজেও কোনোদিন জানতে পারতাম না, বুঝতে পারতাম না। এই ফুটপাত থেকে আমি কত লেখকের সই করা বই পর্যন্ত পেয়েছি। তার মধ্যে শরৎচন্দ্রের বই সই করা বই পেয়েছি, সত্যজিৎ রায়ের সই করা বই পেয়েছি, মানে বহুজনের মানে হ্যাঁ। এবং বিভিন্ন পত্র পত্রিকা খুঁজে খুঁজে দেখতাম যে সেখানে কাদের কাদের লেখা বেরিয়েছে। এইভাবে আমার চেনা, আমি ঘুরে ঘুরে দেখে দেখে মানে শিখেছি। তারপরে আমার ওই নেশার মতনই বলা যেতে পারে যে মানে এই ব্যবসাটার সঙ্গে কোথাও একটা মনের যে কাজটা আমি করি, সেটার সঙ্গে আমার মনেরও কোথাও একটা আত্মিক টান বা আত্মিক যোগাযোগ হয়ে যাওয়ায়, সেটা আমার অসম্ভব ভালো লাগার জায়গা। ভীষণ ভালো লাগছে, মানে যত জানছি আমরাও এবং আমাদের দর্শকরাও একটা যেন নতুন রকম একটা দিগন্তের মুখোমুখি হওয়ার বিষয়টাই যেটাকে বলে সেরকমই হচ্ছে। আচ্ছা, ওটা একটা কথা তো এখন ভীষণ শোনা যায় চারপাশে, সেটা হচ্ছে যে বাঙালিরা কি বই পড়ে না, এখন আর অতটা বইমুখী নয়। বিশেষ করে আগামী প্রজন্ম যাদের আমরা জেন জি বলছি আর কি, তারা নাকি একেবারেই বই পড়ে না। তো এইরকম যে স্টেটমেন্টটা আমরা শুনি চারপাশে, এরকম একটা হাওয়া একটা চলে, এটা কি আদৌ সত্যি নাকি এটা মানে অনেকটাই গুজব? মানে আর আরেকটা কথা জানতে চাইবো যে জেলার পাঠকরা কি বেশি বইমুখী হন নাকি কলকাতার পাঠক? দেখুন, আমি
আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা না আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন বা তার আগের জেনারেশন, তারা তার পরের জেনারেশনকে সবসময় দায়ী করে আসে। আমাদের আগের জেনারেশন আমাদেরকে দায়ী করে এসছে যে আমরা কেউ করি না, আমরাও আমাদের পরের জেনারেশনকে দায়ী করি যে ওরা কেউ করে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমরা যদি নিজেরা যদি না করে থাকি তাহলে আমরা পরের জনকে বলি যে ওরা করছে না, কিন্তু আমরা যদি করে থাকি আমাদের পরের জেনারেশন এবং না যদি করতো তাহলে বইমেলায় যে লাইনটা আপনি বললেন কিছুক্ষণ আগে যে বইমেলায় আমাদের স্টলের সামনে লাইন পড়ে, সেই লাইনেও আপনি দেখবেন চিত্রটা যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের প্রায় 70% ওপর যাদের বয়স 20 থেকে 30 একদমই আধুনিক প্রজন্ম তারা। আমাদের পরের জেনারেশনের তারা। তো আমি কি করে বলবো যে এরা কেউ বই পড়ছে না? আমরা যে সময় কোভিডের সময় 2021 সালে আমরা আমাদের নিজেদের যে একটা নতুন শোরুম হয়েছে বইপাড়ার বিদ্যাসাগর টাওয়ারে, সেখানে আমরা একটা বই বাজার করেছি। তো সেই বই বাজারে দুপুর 12টার সময় খুলবে, সকাল 8টা থেকে বিভিন্ন জায়গা থেকে পাঠক এসে দাঁড়িয়ে আছে লাইনে, এবং যখন 12টার সময় গিয়ে দেখি প্রায় 100-র উপরে লোকজন লাইন করে দাঁড়িয়ে আছে। আমি কি করি, এবং তাদের মধ্যে ওই প্রত্যেকেরই বয়স কিন্তু মানে 99% যারা দাঁড়িয়েছিলেন লাইনে একে কোভিড, তার ফলে একটা মানে জেনারেশনের তারা ওটাকে অ্যাভয়েড করবে, কিন্তু যারা এসেছিলেন তাদের বয়স ছিল ওই 20 থেকে 30-এর, মানে একদম হ্যাঁ। এবং মানে আমি কি করে বলি যে, এবং তারা যে বই কিনে নিয়ে গেছেন এত যে মানে সত্যি অবাক করার। এবং সেখানে কোথাও তখন মনে হয় যে না, বইটা বাঙালিদের মধ্যে বই পড়ার যে প্রবণতা এবং পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে এক ধরনের বই যেটাকে আমরা গ্রাসী বলে থাকি, সেটা সেটা থেকে যাবে আজীবন আমার। এবং এই বই পড়ার আরেকটা যেটা বললেন যে গ্রামের মানে মফস্বলের ছেলে মেয়েরা বেশি পড়ে কিংবা কলকাতার ছেলে মেয়েরা বেশি পড়ে, দেখুন এটা আমরা এই যে ভাগ করে দিত যে এটা হচ্ছে শহরের ভাগ, এটা হচ্ছে মফস্বলের ভাগ, এই ভাগটা আমার মনে হয় যে এটা ঠিক নয়। এই কারণেই ঠিক নয় যে পাঠক সব জায়গায় আছে, সেটা কলকাতার পাঠক হতে পারে, সেটা মফস্বলের পাঠক হতে পারে, সেটা একটা প্রত্যন্ত গ্রামে আমার গ্রামের মধ্যে একজন পাঠক আছে। হ্যাঁ, তো সুতরাং সে কিভাবে তার কাছে আমি পৌঁছতে পারি, আমি আমার যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে তাদের কাছে কিভাবে পৌঁছতে পারি, সেইটা কোথাও আমাদের দেখা উচিত বলে আমার মনে হয়। একদম তাই। আমরা আলোচনা এগিয়ে নিয়ে চলেছি হিউম্যান লিডার ইনিশিয়েটিভ বাই হিউম্যান এন্ড ইমোশনাল লার্নিং, যেখানে আমরা শুনি, বুঝি এবং শেখার চেষ্টা করি বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে, তাদের জীবন অভিজ্ঞতা এবং তাদের যে লাইফ লার্নিং সেশন সেগুলোর মাধ্যমে অনুপ্রাণিত হই। আজকেও আমাদের সঙ্গে রয়েছে দেশ পাবলিশিং এর কর্ণধার সুজন করতে। আচ্ছা, ওটা আরেকটা প্রশ্ন যেটা খুব ভাবি আমি, সেটা কিন্তু এখন তো বর্তমান সময়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন এআই একেবারে মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে। বলাই বাহুল্য যে এই এআই এর দাপট বা চ্যাটজিপিটির দাপট এগুলো কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। তো এই বিষয়টা কি কোনোভাবে সাহিত্যের ক্ষতি করতে পারে বলে আপনার মনে হয়? সাহিত্যের ক্ষতি আমরা যদি নিজেরা না করি তাহলে কেউ করতে পারে না। আমি যদি আমার নেক্সট জেনারেশনকে যদি পড়ার মধ্যে না নেওয়াতে পারি তাহলে আমি সেটা ক্ষতি করবো। ঠিক সেটা চ্যাট জিপিটি এসে ক্ষতি করে দিয়ে যাবে আমাকে এমনটা নয়, কেননা সেটা তো আমরাই তৈরি করছি। হ্যাঁ, সুতরাং আমি যে জিনিসটাকে তৈরি করছি সে আমাকে কি করে খারাপ করবে, টেকনোলজির সাথে বন্ধুত্ব করে নিই। আজকে যে কটা মাধ্যম এসছে, যতগুলো মাধ্যম, যখন আমি বাবাকে বলতে শুনতাম আর কি যে এই টিভি এসে গেছে, হ্যাঁ এইবার বোধহয় আর কেউ বই পড়বে। তার আগে রেডিও যখন এসেছিল তখনও হয়তো কেউ না কেউ বলেছেন যে এইবার বোধহয় আর কেউ বই পড়বে না। টিভি এসছে তখন তো শুধুমাত্র দূরদর্শন ছিল। আমার মনে আছে যে মানে ওই শনিবার হলেই একটা সিরিয়াল দেখতাম,
সেটা হচ্ছে করমচাঁদ বলে একটা সিরিয়াল হতো, দেখতাম। আর তারপর তো পরবর্তী সময় ওই চিত্রহার হতো। কিন্তু তার মানে কি বই পড়ার প্রবণতা কি কমে গেছে? না, কখনোই না। তখনও হয়নি, এখনো হয়নি। তো সুতরাং চ্যাট জিপিটি আসবে, আরো অনেক কিছু আসবে। তো আমাদের মনে হয় না তাতে সাহিত্যটাকে নষ্ট করে। কেন, আমি যখন একটা কিছু লিখি সেটা আমি আমার মন থেকে লিখি, আমার ভাবনা থেকে লিখি, আমার চারপাশে দেখার জগৎ থেকে লিখি। সেইটা আমাকে চ্যাট জিপিটি আমাকে তৈরি করতে পারবে বলে মনে হয় না। হয়তো আমি তার সাহায্য নিতে পারি। নিতে পারে। আজকে যে জিনিসটা যে চ্যাট জিপিটি দিয়ে আমি হয়তো একটা সাহায্য নিয়ে বা আমি হয়তো একটা লিখলাম, সেটা হয়তো আপনি সেই একটা কমেন্ট করছেন হয়তো সেই একই রকম, সে হয়তো আপনাকেও সেই একই জিনিস করছে, তাহলে তো সবটাই এক জিনিস। হ্যাঁ, সক্রিয়তা না, তাহলে আমাকে যদি কিছু দিতে হয় সেটা আমার নিজস্বতা। সুতরাং টেকনোলজিকে বন্ধু বানিয়ে আমাদের তার পজিটিভিটিটা গ্রহণ করে আমাদের এগোতে হবে। আর একটা কথা আজকাল খুব শুনি, মানে একজন পাঠক হিসেবেও শুনি, একজন লেখক হিসেবেও শুনি, সেটা হচ্ছে যে বাংলা বইবাজারে এখন নাকি বৌদ্ধিক, তন্ত্র মন্ত্র, থ্রিলার এই ধরনের বইগুলো বেশি বিক্রি হয় বা পাঠকরা বেশি এগুলো পছন্দ করে না। এবং স্বাভাবিকভাবে যেহেতু আলটিমেটলি বই তো একটা কমোডিটি, যাতে প্রকাশক অর্থ ইনভেস্ট করছেন এবং তারও একটা বিক্রি করার নিশ্চয়ই তাগিদ থাকবে, লেখক তার পরিশ্রম ইনভেস্ট করছেন তারও একটা প্রত্যাশা থাকবে। সবকিছু মিলিয়ে কোথাও না কোথাও হয়তো দেখা যাচ্ছে যেটা, যে বিগত কয়েক বছরে প্রকাশকরা বা লেখকরা হয়তো ওই জনরাটার প্রতি একটু বেশি ঝুঁকছে। তো এই যে প্রবণতাটা ইদানিং এসেছে বইবাজারে, এটার ফলে কি মূল স্রোতের সাহিত্য সেটা কোথাও একটু উপেক্ষিত বা অবহেলিত হচ্ছে? এখানে একটা গল্প বলি, সেটা হচ্ছে উকিল রায় আর প্রেমিকা মিত্রের মধ্যে একটা গল্প। আমাকে এই গল্পটা উকিল রায় শোনা। তো উকিল রায় একটা উকিল রায় লেখা একটি বই লিখেছে, বইয়ের নাম হচ্ছে চরিত্র। তার লেখা প্রথম থ্রিলার। তো সেই বইটা যখন বেরোয়, নানান জনে খুব ভালো লেখা থ্রিলার, মানুষজন ভীষণ ভালো পড়তে পছন্দ করেন। তো তাকে প্রেমেন্দ্র মিত্র ফোন করে বলেছেন যে আচ্ছা, এই যে চরিত্র বলে যে লেখাটা বেরিয়েছে, এই কফিল রায় তুমি? কফিল রায় বলেছেন হ্যাঁ আমি। তুমি শেষে থ্রিলার লিখছো বলে ফোন করেছে। প্রেমেন্দ্র মিত্র ফোন করেছে এবং এতটা ক্ষুণ্ণ হয়েছে। তো কফিল রায়ের খুব মন খারাপ হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে কয়েক পৃষ্ঠে কাগজ কিনে নিয়ে এসছেন, নিয়ে ঘর বন্ধ করে বসেছেন। আমি 3-4 দিনের মধ্যে একটা উপন্যাস সেই উপন্যাসটা লিখে আমি কফি হাউসে নির্মাল্য তো তিনি ওটা দেখে তারপর বলেন যে এটা আমরা এই কিনেছি। লেখাটির নাম হচ্ছে রামচরিত্র, বিহারের পটভূমিতে লেখা। এবং বিহারের পটভূমিতে আমার মনে হয় এটি প্রথম উপন্যাস যেটা একদম অন্যরকম একটা ধারা। তো সেখানে সেই উপন্যাসটা যখন একটি পত্রিকায় প্রকাশিত হয়, আর এখানটা একটা একটা ইন্টেলেকচুয়াল মহলে একটা খুব জনপ্রিয় একটা কাগজ ছিল। তো সেই রকম একটা কাগজে প্রকাশিত হয়েছে এবং নানান জায়গা থেকে মানে উচ্ছ্বসিত প্রশংসা আসছে। কপিল রায়কে নানান জনে ফোন করছেন, কিন্তু তিনি একটি ফোনের অপেক্ষায় তার ফোন আসছে। তাই মাস দেড়েক বাদে ফোন এসছে, জিজ্ঞেস করেছেন যে এই যে রামচরিত্র বলে যে উপন্যাসটা বেরিয়েছে, এই কপিল রায় কি তুমি? কপিল রায় বলছেন হ্যাঁ। যে রামচরিত্র লেখে সে কেন চরিত্র লিখবে? তখন কপিল রায় উত্তরে বলেছিলেন, যিনি তেলেনাপথ আবিষ্কার লেখেন তিনি কেন পড়াশোনা লিখবেন? তো তখন বলেছিলেন যে আমরা তো বাঙালি লেখক খুব এসেছি দুজনে মিলে, এবং বলেছিলেন যে আমরা তো গরিব বাঙালি লেখক, আমাদেরকে নানান রকম লিখেই খেতে। তো এইটা এই যে থ্রিলার এবং ভূত বরাবরই আমাদের কাছে একটা আকর্ষণীয়, একদম মানে সব সময়ের জন্য একটা ভূত একটা, আমরা সবসময় দেখবেন যে ভূতের গল্প শুনতেও ভালোবাসি,
আমাদের বাংলাতে ভূতের সিনেমা সেরকম খুব একটা খুব হয় একটা না। কিন্তু ভূতের গল্প আমাদের আছে, এবং বহুজনে, সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কে লেখেনি, প্রেমেন্দ্র মিত্রের অসাধারণ ভূতুরে চরিত্র ছিল মেজকর্তা বলে, শরদিন্দুর বড়দা বলে। তো এরকম নানান চরিত্রের আছে, এবং ভূতের গল্প আমাদের বরাবরই খুব পছন্দের। তো ভূত থাকবে, গোয়েন্দা থাকবে, তন্ত্র থাকবে, মন্ত্র থাকবে, সব থাকবে। পাশাপাশি যে উপন্যাসগুলো আমরা পড়তে ভালোবাসি সেগুলোও থাকবে, যে গল্প পড়তে আমরা ভালোবাসি সেগুলোও থাকবে। সবকিছুই একটা সহাবস্থানের মধ্যে দিয়ে চলে। এই যে এই সময় এটা বেড়েছে, হয়তো আবার একটা সময় আবার অন্য কিছু অন্য বেড়ে কিছু উঠবে। বেশি উঠবে। ঠিক, একদম। আহ, পরের প্রশ্নটা, এই যেহেতু আপনি বললেন যে গল্প, ভূতের গল্প, সেই সূত্র ধরেই করবো। সেটা হচ্ছে যে বর্তমান সময় কিন্তু অডিও স্টোরির যে রমরমা বা যেটা জনপ্রিয়তা, সেটাও নেহাত কম নয়, আমরা দেখতে পাই। তো আহ, সেই অডিও স্টোরির মাধ্যমে কিন্তু আজকাল আমরা যেটা দেখছি যে বহু প্রকাশনা সংস্থা সেই অডিও স্টোরির মাধ্যম থেকে খুব মানে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন। আমি বেশ কিছু প্রকাশনা সংস্থাকে দেখছি যে তারা তো নিজেদের একটা ইউটিউব চ্যানেল খুলছেন এবং অডিও স্টোরি তার নিজেদের কন্টেন্ট গুলো করছেন। আবার কোনো কোনো প্রকাশনা সংস্থা হয়তো কোনো বড় অডিও স্টোরি প্ল্যাটফর্মের সঙ্গে কোনো কমার্শিয়াল টাই আপ করে নিচ্ছে, যে তাদের কন্টেন্ট গুলো তারা করছে। তো এরকম চলে, বিভিন্ন লেখকও আজকাল করেন অডিও স্টোরি, নিজের চ্যানেল করেন বা কোনো চ্যানেলের সঙ্গে টাই আপ করেন। তো যাতে তার কন্টেন্টটাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তো এই বিষয়টা মানে এটা কতটা ঠিক, মানে অডিও স্টোরি কি বইয়ের বিকল্প সত্যি হতে পারে? অডিও স্টোরি, দেখুন, ওই যে একটু আগে বললেন যে এআই বা এই যে টেকনোলজি যেগুলো আসছে, বা আমাদের কাছে তো রেডিও এসেছিল। হুম, আমরা তো রেডিওতে গল্প শুনতাম, একদম। আমরা রেডিওতে নাটক শুনেছি। তাহলে কি আমরা রেডিওতে যখন নাটক শুনছি, তাহলে কি আমরা মঞ্চে গিয়ে নাটক দেখা কি কমিয়ে ফেলেছি? না। কমাইনি। বা আমরা যে কোনো জিনিস আমরা রেডিওতে যখন শুনি একটা গল্প, সেই গল্পটা শুনে আমাদের ভালো লাগে, সেই গল্পটার প্রতি আমার পড়ার আগ্রহ জন্ম, আমরা হয়তো সেই বইটা কিনে আনি। কিনে আনলাম। হ্যাঁ, যখন একটা টিভিতে যখন একটা সিরিয়াল হয়, সেই সিরিয়ালটা দেখতে দেখতে কোথাও মনে হয় যে এই গল্পটা তো এই বইটা থেকে নেওয়া, তাহলে এই বইটা যদি আগে পড়ে ফেলি তাহলে আমার পুরোটা জানা হয়ে যাবে, শেষটা জেনে যাবো। শেষটা জেনে। তো সেখান থেকে আমার কিন্তু আগ্রহ হতে পারে ওই বইটা পড়ার। একদম। তো এইগুলো পাশাপাশি থাকবে। হ্যাঁ, যে একটা অডিও স্টোরি নতুন মাধ্যম, যে আমি একটা যেতে যেতে একটা অডিও স্টোরি আমি একটা শুনছি, সেটা শুনে যদি আমার ভালো লাগে, আমি হয়তো সেই বইটা পড়তে চাই। কিনতে পারো সেই অথবা লেখকের অথবা আমি নাও কিনতে পারি, কিন্তু সেই গল্পটা তো আমি শুনলাম, আমি কোথাও সেই গল্পটা আমার ভালো লাগতে পারে, আমার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার একটা, আমি অন্য কিছু শুনছি না, না, আমি সেই সাহিত্যটাই আমি সাহিত্যটাই আমি সেটা না পড়ে আমি সেটা শুনছি, শ্রুতিমাত্র। শ্রুতি মাধ্যম। আর এটা তো আমাদের বরাবর একদম আদি আমাদের মধ্যে আছে, সেই যে বেদও তো প্রথমে শ্রুতি ছিল। সুতরাং আমি যদি শুনি এবং সেটার প্রতি যদি আমার আগ্রহ হয়, তাহলে হয়তো আমি একটু পড়বো। আর এই যে বলছেন যে মানে আমার কি ওইটা আমাকে পড়ার প্রতি আগ্রহ কমিয়ে দেবে, বা আহ, আমার মনে হয় না। একটা সময় যখন এই যে কিন্ডেল বলুন বা আহ, আমাদের যে নানান রকম বইপত্র সমস্ত এখন অনলাইনে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, পাওয়া যায়, আমার মনে হয় না যে এইগুলো একটা বইয়ের প্রতি, পড়ার প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে বলে। যখন এটা আমার হয়তো সমস্যা, বা জানি না, সেটা হচ্ছে যে যখন আমি মোবাইলে বা আমি ল্যাপটপে কোনো একটা পিডিএফ খুলে আমি পড়ছি, পড়তে গিয়ে আমার যদি মনে হয় যে বইটা তো বেশ ভালো লাগছে পড়তে, তাহলে আমি আমার ওই অংশটুকু পড়ে আমার ভালো লাগছে, আমি সরাসরি ওই বইটা কালেক্ট করার চেষ্টা করি, আমি ওই বইটা আমার সংগ্রহে আনার চেষ্টা করি, আমি পুরোটা তারপর পড়ে ফেলতে পারি। মানে হার্ড কপি আমার আমার যদি ভালো না লাগে, ঠিক আছে, ওটা আমার কাছে পিডিএফ আছে, যদি কখনো মনে হয় আমি আবার দেখব। পরে আমি পড়ার মধ্যে আছি, আমি একটা সাহিত্যের মধ্যে আছি, সেটা শোনার মাধ্যমে হতে পারে, সেটা পড়ার মাধ্যমে হতে পারে, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তো এই সব কিছু যদি আজকে একটা আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যখন চাঁদের পাহাড় সিনেমা, সিনেমাটা, হ্যাঁ,
সেই সময় কত প্রকাশক যে নতুন করে আবার চাঁদের পাহাড় প্রকাশ করেছে হ্যাঁ, সেটা তো কল্পনার বাইরে, দেখলাম আমরা। এবং সেটি মানে প্রত্যেকটা প্রকাশকই সেই বইটি বিক্রি করেছে। ভালো বিক্রি। কবে, অথচ চাঁদের পাহাড় তো কবে হ্যাঁ, বেরিয়েছিল পুরোনো সিগারেট প্রেসের বই। একেবারে। তো সেই বই আবার নতুন করে প্রায় 20-25 জন প্রকাশক আবার নতুন করে প্রকাশ করছেন, ইনক্লুডিং আমরাও আচ্ছা, করেছি চাঁদের পাহাড়। তো সেটা সিনেমাটা আর পাশাপাশি বই পড়ার প্রবণতা তো কমেনি, সিনেমাও লোকে দেখেছে, বইটাও বইটাও কিনেছে। কিনেছে। মানে গ্রহণযোগ্যতা ছিল বলেই না সবাই প্রকাশ করেছে। সুতরাং সেটা আমি আমি শুনে যদি আমার অডিওতে কোথাও ভালো লাগে আমি কিনবো বা পড়বো। আচ্ছা, এই যে আপনি বললেন একটু আগে আমাদের একটা ভীষণ সুন্দর গল্প শোনালেন প্রফুল্ল রায় এবং প্রেমের প্রেমিকদের, যে এবং সত্যি বাঙালি লেখকরা সব রকম বই মানে জনরার লেখা লিখেই তাদের টিকে থাকতে হবে, এটা ভীষণ সত্যি কথা। সেটা হয়তো নিজে আমি গত 8 বছর লেখালেখির সঙ্গে যুক্ত হওয়ার পর সেটা বুঝতে পেরেছি। এবার প্রকাশক শুভঙ্কর দে বা অপু দে নয়, পাঠক শুভঙ্কর দে যদি বইমেলায় যান, প্রকাশক সত্তা থেকে একেবারে সরিয়ে রেখে, তাহলে আপনি কোন ধরনের বই কিনতে বেশি পছন্দ করেন? আমি নানান বিষয়ের বই কিনি। মানে সেটা কি একটু লঘু নাকি একটু গুরুগম্ভীর মননশীল বই, মানে কোন সব জায়গায়? আমি যে এই নয় যে একটা পার্টিকুলার এই বিষয়ের উপর বই পড়ছি, বা একটা সময় আমি প্রচুর গল্প উপন্যাস পড়েছি। সেটা ওই তখন স্কুলে পড়তাম, মনে আছে যে দোকানে গেছি, আনন্দের ওই ছোট সাইজের যে বইগুলো, সিরিজের সমস্ত বইগুলো, কাকাবাবু সিরিজটা যেরকম। কাকাবাবু ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক বই ওখান থেকে বেরিয়েছিল। এদিকে পড়ার বই পড়ছি না, হ্যাঁ, ওদিকে গল্পের বই পড়ছি। সে দোকানে যেতাম, যেটু পেছন থেকে একটা বই বের করলাম, একটু উল্টে দেখলাম যে না, এটা নিজে পড়তে হবে, ওই লুকিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে নিতাম, তারপর জামাটা ছিঁড়ে চলে আসতাম নিজের ঘরে। ঘরে এসে খাতার মধ্যে রেখে উল্টে উল্টে বই পড়তাম, মা এসে ধরতে পারলে দুধা দিয়ে চলে যেত। তো এরকম অনেক ফাইল হয়েছে। তখন এই ধরনের বই পড়েছি, তারপরে আস্তে 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 পাল্টেছে, নানান বিষয় ভিত্তিক বই পড়ার চেষ্টা করেছি, বিষয় ভিত্তিক বই কিনেছি। এখনো তাই, যে বই মেলায় গিয়ে কিছু পুরনো বই দেখি, পুরনো স্টলে যেগুলোতে কিছু বইপত্র বিক্রি হয়, সেগুলো যখন কিছু পছন্দ হয় সেগুলো কিনি। সেটা হয়তো আমার নিজের কাজের জন্যই কিনলাম, আর কিছু লিটলি ম্যাগাজিনের কিছু সংখ্যা থাকে, সেগুলো দেখে যেগুলো পছন্দ হয় সেগুলো কিনি। এছাড়া আরো কিছু বিষয় ভিত্তিক যে বইগুলো বেরোয়, তার মধ্যে যেগুলো যেগুলো আমার পছন্দের হয় বা আমার ভালো লাগে, সেই ধরনের বই। মানে এখন একটু আর কি মননশীল বইয়ের প্রতি ঝোঁকটা। সেটা হয়তো কাজের সূত্রে হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। এবার এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এখনকার বহু লেখক উঠে এসেছেন, যারা সাকসেসফুলি একটা লম্বা সময় ধরে লিখছেন। ঈশ্বর দিকে আমি হয়তো খানিকটা, পুরোটা নয়, খানিকটা হয়তো সেই রকম পর্যায়ে আছি, এবং আমার সমসাময়িক সময়ে বহু লেখক লেখিকা রয়েছে যারা সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছেন এবং যারা কিন্তু বর্তমানে বেশ সফলভাবে কাজ করছেন। তো তারা নিজেদের বইয়ের প্রচার সোশ্যাল মিডিয়ায় করেন, এবং এখন বহু প্রকাশনা সংস্থা দেশ পাবলিশিংও করে। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বইয়ের মার্কেটিং জন্য ব্যবহার করে। কিন্তু আজকে থেকে 20 বছর আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, এবং তখনও বই বিক্রি হতো, তখনও বই পাঠকদের কাছে পৌঁছতো। তাহলে সোশ্যাল মিডিয়া কি সত্যি খুব জরুরি? মানে আজ থেকে 5 বছর বাদে আমরা তো জানি না কি হবে যদি আবার সোশ্যাল মিডিয়া হঠাৎ করে চলে যায়, তাহলে কি সেইটার কোনো রকম প্রভাব বইয়ের বিপণন বা একটা লেখকের মার্কেটিং, তার নিজস্ব প্রোফাইল বিল্ডিং, এই বিষয়গুলোকে কোনোভাবে মানে কোনোভাবে এফেক্ট করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদের কাছে এরকম মুঠোফোনও ছিল না, কিন্তু তখন আমরা পড়তে যেতাম, টিউশন করতে যেতাম। এখন তো আমাদের ছেলেপেলেরা যখন যায়, ঢোকার আগে ফোন করবি, আবার বেরোনোর পরে ফোন করবি। তখন তো আমরা তো যেতাম, আমাদের কাছে তো কিছুই ছিল না। বেরোনো, কখন ঢুকছি আর কখন বেরোচ্ছি
বাড়িতে কেউ জানতেও পারতো কিন্তু না, ছোট্ট করে মিথ্যা কথা বলে দিলেও বুঝতে পারতো না কেউ। বুঝতে পারতো না। কিন্তু এখন তো প্রতি মুহূর্তে আমরা ওটার নির্ভরশীল হয়ে পড়েছি। তো এই যে বিষয়টা, এটা সোশ্যাল মিডিয়াতে যেরকম, ধরুন আমি আমার লেখার ভীষণ ইচ্ছে, আমি তো সেভাবে আমার কাছে কোনো প্রকাশক সুযোগ আসে নেই, না, হ্যাঁ। সুযোগ নেই। আমি একটা কিছু তো সোশ্যাল মিডিয়াতে লিখতে পারি, ঠিক। সেটা 10 জন না পড়ুক, 2 জন হয়তো পড়লো, তাদের হয়তো ভালো লাগলো, নাও লাগতে পারে। এই জায়গাটা তৈরি হয়েছে। আহ, এখান থেকেও লেখক অনেকেই উঠে এসছেন, তারা এখন তাদের বই প্রকাশকেরা এই করছে। নিয়ে করছে। আবার অনেকেই যাদের হয়তো সেরকম সুযোগ হয়নি, তারা এখনো সোশ্যাল মিডিয়াতে এই লিখে আছে। হ্যাঁ। এবং প্রকাশকও এই সোশ্যাল মিডিয়াটাকে সামনে রেখে তার যে বিপণনের জায়গাটা, তারাও কিন্তু সেই বিপণনের জায়গাটাও এই জায়গার মধ্যে দিয়ে করছে। এটাতে দুটো জিনিস, একটা হচ্ছে যে আজকে যখন আমি আমার একটা নতুন বই বেরোলো, এটাকে জানানোর জায়গা আজ থেকে 20 বছর আগে ছিল হচ্ছে একমাত্র বইয়ের বিজ্ঞাপন। বিজ্ঞাপন, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। এবং সেখানে একটা খরচ থাকে, যে খরচটা মানে এই সময় দাঁড়িয়ে সেটা একটা আহ, মাত্রা জায়গা। এবং আমাদের যে ধরনের বই আমরা প্রকাশ করি, যে গল্পের বইগুলো, এটা তো প্রয়োজনীয় বই নয়। না, যে বিনোদন। আজকে বিনোদন, এটা আজকে আপনাকে একটা এই বইটা না পড়ে আপনি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, এই বইটা লিখতেই আপনার হবে পড়তে এরকম হবে, এরকম ব্যাপারটা। কিছু ব্যাপার নেই। তাহলে আমার এই বইটা, আমার বিজ্ঞাপনের জায়গা যেটা ছিল, সেটা হচ্ছে একমাত্র প্রিন্ট মিডিয়াতে, সংবাদপত্রে, অথবা বিভিন্ন যেসব পত্রপত্রিকা যেগুলো ছিল, সেই সমস্ত পত্রপত্রিকায় আমরা বিজ্ঞাপন দিতাম। এটা এই সময় দাঁড়িয়ে এটা একটা আহ, এটা খরচ, সেই খরচটা একজন প্রকাশকের পক্ষে বহন করাটা খুব একটা অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ। আমি তার ফলে আমার হাতের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়া এসেছে, এবং সেই মিডিয়াটাকে আমরা ব্যবহার করে আজকে একটা আমি যে পেজের পেজ খুললে আমি সেখানে আমার প্রায় 70 থেকে 80 হাজার আমার ফলোয়ার আছে, বা আমার সেখানে ইয়ে আছে, তারা তাদের কাছে পৌঁছে যেতে পারি খুব সহজ। খুব সহজ। আর সেটা খরচাও কোনো খরচা না। আমি যদি সেটাকে একটু প্রমোট করতে চাই, আমার অল্প সামান্য কিছু খরচ হবে, কিন্তু আমি সেখানে সেখানে হয়ে যাবে। তাহলে আমি সেই জায়গাটাকে আমি যদি ব্যবহার করতে পারি, সেটা আমার কোথাও লাভ। সেটা একজন লেখক যিনি লিখতে পারছেন, সেই জায়গাটা তিনিও ব্যবহার করছেন, তার লাভ সেখানে। আমি একজন প্রকাশক হিসেবে ওই জায়গাটা ব্যবহার করছি, সেখানে আমার লাভ। এটাকে আহ, যদি ঠিক মতন ব্যবহার করা যায়, তাহলে আমরা লাভবান হতে পারি। তো আজ থেকে যদি হুট করে যদি সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায়, তাহলে যিনি সোশ্যাল মিডিয়াটা খুলে চালাচ্ছিলেন, তার ক্ষতি, আমাদেরও ক্ষতি। ঠিক একদম। এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়াটা একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে একদম। এটা একদম ঠিক। বই বিনোদনের সবথেকে আদিমতম ফর্ম, মানে একদম প্রিমিটিভ ফর্ম যেটাকে বলা হয় সেটা। কিন্তু এখন ওই যেটা একটু আগে আমাদের কথা বলতে, যেমন সিনেমা, সিরিয়াল, ওটিটি সবকিছু আছে, তার পাশাপাশি বইকে বিনোদনের মাধ্যম হিসেবে বাঁচিয়ে রাখতে হবে এবং বই নিয়ে এগিয়ে যেতে হবে। এবার সেটা ডেস্ক পাবলিশিং এর মতো একটা অত্যন্ত প্রতিষ্ঠিত বা শীর্ষস্থানীয় প্রকাশনার পক্ষে হয়তো মানে হয়তো কেন, নিঃসন্দেহে তারা সেই স্ট্র্যাটেজি জানেন, তারা জানেন যে কিভাবে ব্যাপারটাকে মানে একেবারে সবার সঙ্গে পাল্লা দিয়ে আমরা শীর্ষস্থানে টিকে যেতে পারবো। কিন্তু যারা একদম নতুন আসছে, মানে একদম নতুন, হয়তো যার প্রকাশনার বয়স 1 বছর, 2 বছর, বা ম্যাক্সিমাম 5 বছর, তারা তো না আছে তাদের সেই ক্রেডিট ডোর, না আছে তাদের সেই স্ট্র্যাটেজি, আর না আছে তাদের সেই পাকা মাথা, কোনোটাই নেই তাদের কাছে। কিন্তু তাদের কাছে হয়তো একটা স্বপ্ন আছে, তাদের কাছে হয়তো প্রচেষ্টা আছে, তাদের কাছে পরিশ্রম আছে, এবং তারা হয়তো উদ্যমী লেখকদের খুঁজে বের করছে, তাদের পাণ্ডুলিপি নিয়ে প্রকাশ করছে। তো আপনার মতো একজন ব্যক্তিত্ব থেকে এটা তো অবশ্যই আমি জানতে চাইবো, যারা আমাদের শ্রোতা আছেন তাদের জন্য, যারা আগামীর প্রকাশক এবং তার পাশাপাশি আগামীর লেখক হতে চাইছেন। কারণ উম,
অনেক ছেলেমেয়ে আপনি এক্ষুনি যেটা বললেন যে হয়তো এই মুহূর্তে তাদের কাছে সেরকম ভাবে কোনো প্রকাশক বা কোনো পত্র-পত্রিকার সুযোগ নেই। কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন এবং স্বপ্ন দেখছেন যে আমরা হয়তো আগামী দিনে একটা লেখাটাকে পেশা হিসেবে রাখতে পারব। তো সেই আগামীর প্রকাশক এবং আগামীর লেখক যাদের কাছে হয়তো ক্যাপিটাল খুবই সামান্য এবং যাদের কাছে সত্যি কথাই যেটা বললাম পাকা মাথা পাকা স্ট্র্যাটেজি কিছুই নেই। তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, এই মুহূর্তে সত্যি বলতে কি বাংলা প্রকাশনা জগতে অনেক নতুন ছেলেমেয়েরা এসছে বলুন। এবং তারা নতুন করে প্রকাশনা শুরু করেছেন এবং তারা রীতিমতো খুব ভালো একটা মানে কি বলবো যে বইয়ের মান, হুম, হ্যাঁ? তার বিষয় নির্বাচন এইগুলো একটা মানে খুব আ আধুনিক মনোভাবাপন্ন এক বই, না? এবং রীতিমতো পড়াশোনা করে এসছে। এতে এরা যে ধরনের বই প্রকাশ করছেন, যে ধরনের কাজ করছেন তাদের সঙ্গে আমার ভীষণ ভালো এই নতুন করে যারা এসছে, এই সময় যারা প্রকাশ করছে। আর দেখুন তাদেরকে তারা যেরকম হয় না যে যখন একটা জায়গায় বন্ধু-বান্ধব মিলে বসে যখন গল্প হুম, করি হুম। বা ইয়ে করি, ওরা আমার থেকে তো অনেকটাই জুনিয়র। কিন্তু আমাকেও যেরকম দাদা হিসেবে ওরা দেখে, বন্ধু হিসেবে এবং আমিও তাদেরকে ভাই বন্ধু হিসেবে দেখি। অনেকেই আসে, গল্প করি, আড্ডা দিই, বইমেলার সময় আড্ডা দিই এবং কিভাবে আমরা পৌঁছতে পারি। আজকে ধরুন অ্যা একটা তেল কোম্পানি, একটা গ্যাস কোম্পানি, একটা এমনকি মদের দোকান। আপনি জানেন যে রাত বিরেতে কোন দোকান খোলা হয়। যে খায় সে জানে। সে জানে। সে জানে যে আমি রাত্রিবেলায় রাত ১:৩০ টার সময় কোথায় গেলে আমি পাবো। কারণ সে কনজিউমার। একেবারে। আমাদের যে ধরনের বই এটা আজকে সমস্ত কিছু আপনাকে নিয়ে যেতে হয় আপনার পাঠকের কাছে মানে ক্রেতার কাছে। আমাকে নিয়ে পৌঁছতে হচ্ছে যেকোনো জিনিস। হুম, হুম। আজকে তার দোরগোড়ায় নিয়ে পৌঁছবে। বইটাও আজকে আমাদের কাছে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। যে আমাকে কিন্তু পাঠকের কাছে নিয়ে গিয়ে পৌঁছতে হবে। সেটা যেভাবে যে মাধ্যমে আজকে আমরা একটা ওয়েবসাইট করেছি যাতে আমরা মানে পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো জায়গায় আমরা পৌঁছতে পারি। এবং সেই ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র আমাদের বই নয়, সমস্ত বিভিন্ন বাংলা লেখা। প্রকাশকের বই আমরা রাখার চেষ্টা করেছি। যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সব বাংলা বই পাওয়া যায়। সেই ধরনের একটা প্ল্যাটফর্ম। সেটাকে অ্যাপে কনভার্ট করেছি। আজকে যেকোনো ফোনে আপনি ওই দেশ পাবলিশিং অ্যাপটা ডাউনলোড এদের বইও আমাদের কাছে আছে। এরাও যখনই যা বই বেরোয়, নতুন বই বেরোয়, তারা আমাদের কাছে আপডেট দিয়ে করে। যায়। আমাদের কাছে দিয়ে যায় সেটা আমাদের এমনি দোকানে দিয়ে যেতে যায়, কখনো ওয়েবসাইটে তোলার জন্য দিয়ে যায়। তাদের বই সেখানে পাওয়া যায়। চেষ্টা করি যেখানে যাওয়ার সেখানে তাদের বইটা পৌঁছে দেওয়ার। আসলে বাংলা প্রকাশনা জগৎটা খুব ছোট, খুব ছোট। লেখকও খুব সীমিত। সীমিত লেখক। হ্যাঁ? সেখানে যদি আজকে একজনের পাশে আরেকজন যদি না থাকে তাহলে আরো ছোট হয়ে যাবে। একদম, একদম তাই। সুতরাং সেইটা চেষ্টা করি যে প্রত্যেকের পাশে থাকা। আজকে এক এক করে বহু প্রকাশক উঠে গেছে। কোথায় যাচ্ছে? মানে চোখের সামনে দেখলাম প্রকাশ ভবনকে বন্ধ হয়ে যেতে উঠে গেল। বেঙ্গল পাবলিশার্স যেটা মনোজ বসু লেখক মনোজ বসু শুরু করেছিলেন সেটাও উঠে গেল। তো এরকম তো অনেক প্রকাশনাই তো উঠে বন্ধ গেল, হয়ে বন্ধ যাচ্ছে। হয়ে গেল। তো সেটা আহ, তার জায়গায় আবার নতুন অনেকে নতুন কেউ এসছে। আসছে। তো তাদের সঙ্গে নানান সময়ে নানান রকমের কথা হয়, বই নিয়ে কথা হয়। আহ, এই নয় যে আমি এই বইটা করছি সে কেন এটা করে ফেলে সেরকম আমার মধ্যে কখনো ছিল না বা এখনো আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা যে পাশে থাকা মানে হাত একেবারেই কাঁধ মানে করা। সব মানে ওদের সঙ্গে সবসময় সঙ্গেও ছিলাম এখনো আছি আর কি। এবং নতুন যারা এসছেন তাদের সঙ্গেও কথা বলে দেখতে পারবেন যে মানে অন্তত সব সময়ের জন্যই তাদের পাশেই থাকি।
ভীষণ ভীষণ ভালো লাগবে এই লাইনটা, কারণ পাশে থাকা বা হাত ধরানোর মতো মানুষ তো পাওয়া যায় না, দুটোটাই হয়তো আমরা বেশি দেখি। সুতরাং এই এই শব্দগুলো প্রাণে থেকে গেল। আমরা আলোচনার একদম শেষ ভাগে চলে এসেছি, এবার একটা ছোট ব্যক্তিগত প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আহ এত দায়িত্ব, প্রকাশনার দায়িত্ব, আপনি গিল্ডেরও একটি খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, সেখানকারও দায়িত্ব সামলে নিজের জন্য কি অবসর সময় আদৌ পান? আর ছুটি পান তাহলে সেই সময় কি করেন, কিভাবে কাটান? সময় আমার প্রচুর নিজের জন্য সময় নানানভাবে বেরও করে নিই। সেটা হচ্ছে হয়তো কাজের সূত্রেই কোথাও বাইরে যেতে হলো, সেখানে হয়তো একদিনের কাজ আছে, বাকি 6 দিন আমি ঘুরে চলে যাই। মাঝে মধ্যেই কোথাও না কোথাও আমি বেরি। ঘোরাঘুরিটা একটা রয়েছে আমার, মানে ওটা না থাকলে মনে হয় যে অনেকদিন আমি আর পারছি না, আমার কোথাও একটা দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা যেরকম থাকে, তার সঙ্গে যেরকম আমার সময় বলতে রাত্রে কখনো মনে হয় যে সিনেমা দেখবো, তাহলে ওই যেরকম বললেন ওটিটিতে সিনেমা। আবার যদি মনে হয় যে না, একটা বই হয়তো নতুন কোনো বই কিনে এনেছি, সেটা এটাই পড়ে দেখবো, দেখতে হবে, সেটা এইভাবে আমার। আজকে সর্বশেষ প্রশ্ন আজকের আড্ডা, সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট নাকি কমার্শিয়াল কন্টেন্ট কোনটা, আর আগামী লেখকদের জন্য কি বলতে চাইবেন? প্রকাশকদের জন্য তো বললেন, আগামী লেখকদের জন্য ভালো কন্টেন্ট নাকি কমার্শিয়াল সাকসেস? দেখুন, একজন প্রকাশক যখন মানে তার পরিচিতি হয় দু ধরনের, একজন প্রকাশক বলতে থাকেন দুই ধরনের বই। একটা হচ্ছে কমার্শিয়াল বই এবং আর একটা হচ্ছে যে বইটা সেই প্রকাশককে মনে রাখে। কমার্শিয়ালি বই যে বইটা বিক্রি হবে, সেই ধরনের বই যদি আমি পড়ি, তাহলে যে লাভটা আমার আসবে সেখান থেকে আমি আর একটা ওই ধরনের বই করতে পারবো, যে বইটা হয়তো সেই রকম কমার্শিয়ালি আমাকে লাভ দেবে না, কিন্তু পাঠক মনে রাখবে যে জানিস তো ওখান থেকে না ওই বইটা বেরিয়েছিল, ওই অমিয় ভূষণ বইটা বেরিয়েছিল, রচনা মনে থেকে যায়। মহাশ্বেতাদেবী রচনা করি না, দেশ করেছিল, এইটা মনে রাখবে। আর আগামী লেখকদের জন্য অবশ্যই কিছু বলতে অনুরোধ করব। আপনি এই যে একটু আগে বললেন যে এই সময়ে যে লেখা হচ্ছে তন্ত্র, এর বাইরে সব ধরনের লেখা একজন লেখককেও পাঠক তখনই মনে রাখবে যখন সে জগতে তাই প্রেমেন্দ্র মিত্রকে মনে রেখেছি কিন্তু আমরা তার তেলেনাপত্র আবিষ্কারের মধ্যে দিয়ে, আবার তাকে মনে রেখেছি ঘনাদার। ভীষণ ভালো লাগলো আজকে এই সুন্দর আলাপচারিতা এবং আড্ডায়, এবং আমার মনে হয় আজকে যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন, আলাপচারিতা ও আড্ডাটি শুনলেন, তারাও নিঃসন্দেহে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন এবং নিশ্চয়ই তাদের ভালো লেগেছে। অনেক অজানা কথা আমরা শুভঙ্করদার মুখ থেকে জানলাম, অনেক অজানা গল্প যেগুলো রীতিমতো রোমাঞ্চকর, সেগুলো আমরা শুনলাম। এবং আমি আমাদের টিমের পক্ষ থেকে এবং অবশ্যই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে আপনার অত্যন্ত ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আমাদের টিম থেকে আমাদের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টরকে ডেকে নেব, অপুদাকে ছোট্ট একটু সম্মাননা দেওয়ার জন্য এবং সামান্য কিছু উপহার সেগুলো অপুদাকে তুলে দেওয়ার জন্য। কেউ একজন আসো, একটু উপদার হাতে একটুখানি তুলে দেবে। আজকে মতো পর্ব এখানেই শেষ করছি। আমরা খুব কাছাকাছি আছি পয়লা বৈশাখে, এবং পয়লা বৈশাখ নববর্ষের বইপাড়া একটা অন্যভাবে সেজে ওঠে, একটা অন্যরকম উদযাপনের দিন। আমি দিস পাবলিশিংকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর ভীষণ ভালো হোক, আরো অনেক অনেক লেখা পেয়ে আমরা ঋদ্ধ হই, সমৃদ্ধ হই। নিশ্চয়ই পয়লা বৈশাখেরও কোনো নতুন নতুন বই ইন্টারেস্টিং নিশ্চয়ই আসছে। হ্যাঁ, বেরোচ্ছে বেশ কয়েকটি বই, এবং শুধু পয়লা বৈশাখ নয়, তার পরেও কয়েকটি বই বেরোবে। খুব
ইন্টারেস্টিং একটি বই আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। বাহ, যে বইটি আমরা সত্যজিৎ রায়ের প্রথম কালার ছবি এবং নিজস্ব ছবি যাকে বলা আচ্ছা। হয়, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, মানে সবকিছু, তার মিউজিক থেকে, তার চিত্রনাট্য থেকে, তার গল্প থেকে, সবটাই সত্যজিৎ রায়। তো সেইটা একটা তার চিত্রনাট্য এবং তার আরো কিছু সেগুলো সমস্ত নিয়ে তার জন্মদিন দুর্দান্ত কিছু গানে দেখে চলেছে। আন্তরিকভাবে আমাদের শুভেচ্ছা রইল। এর পরের পর্বে আবার আসবেন কোনো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন ট্রু লিডার, যাকে ফেলিসিটেট করবো আমরা। হিউম্যান লিডার অ্যান্ড ইনিশিয়েটিভ বাই হিউম্যান ইমোশন লার্নিং। এইভাবেই প্রত্যেকটা পর্বে নিয়ে আসেন প্রত্যেকটি আলাদা আলাদা ক্ষেত্রে সফল কোনো একজন ব্যক্তিত্বকে, একজন সত্যিকারের লিডারশিপ ব্যক্তিত্বকে, যার থেকে আমরা শুনি, শিখি, উপলব্ধি করি এবং অনুপ্রাণিত হই। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।